নোংরামি বন্ধ করার জন্য, চাল চুরি বন্ধ করার জন্য, রেশন চুরি বন্ধ করার জন্য, রেশনে প্লাস্টিকের চাল ভরে দিচ্ছে সেটা বন্ধ করার জন্য এসেছি। বাচ্চাদের মিড ডে মিল চুরি হয়ে যাচ্ছে, 84 স্কুলের স্কুল ড্রেস চুরি হয়ে যাচ্ছে, খাতা চুরি হয়ে যাচ্ছে, বই চুরি হয়ে যাচ্ছে, সব চুরি এরা করে নিচ্ছে। চুরিকে বন্ধ করা। দেগঙ্গা বলছে মিন্টু শাহজি বিধানসভায় যাচ্ছে, দেগঙ্গা বলছে আইএসএফ জিতছে, দেগঙ্গা বলছে বাম আইএসএফ ঐক্য জিতছে। আমি বেশি বক্তব্য নতুন করে দেব না। গত কদিন আগেই অভিষেক ব্যানার্জির ভাইপো তথা মমতা ব্যানার্জির ভাইপো তথা অভিষেক বাবু এসে আমার সিকিউরিটি নিয়ে কটা কথা বলেছে। আগে তার জবাবটা দেওয়া দরকার আছে না নাই? এতটুকু মনে রাখবেন, আপনাদের এই নওশাদ ভাই তার পীরত্ব গদি ছেড়ে রাজনীতির ময়দানে এসেছে, তো সহজেই অফসাইডে কাউকে আমি গোলও করতে দেব না। আজকে আমার 8টা প্রোগ্রাম আছে, এটা মনে হয় 4 নম্বর চলছে, 5 নম্বর। আপনি বলুন তাহলে আমার স্ট্রেংথ কত, স্টামিনা কত আছে? যদি 20,000 করে হতো কত হতো? 1.5 লাখ, কম করে 1,60,000। কিন্তু সেটা ছেড়ে আমি অন্য রাস্তায় এসেছি নোংরামি বন্ধ করার জন্য, চাল চুরি বন্ধ করার জন্য, রেশন চুরি বন্ধ করার জন্য, রেশনে প্লাস্টিকের চাল ভরে দিচ্ছে সেটা বন্ধ করার জন্য এসেছি। বাচ্চাদের মিড ডে মিল চুরি হয়ে যাচ্ছে, 84 স্কুলের স্কুল ড্রেস চুরি হয়ে যাচ্ছে, খাতা চুরি হয়ে যাচ্ছে, বই চুরি হয়ে যাচ্ছে, সব চুরি এরা করে নিচ্ছে। চুরিকে বন্ধ করার জন্য। তাই বন্ধুগণ, স্লোগানিং পড়ে দেবেন। ভাই স্লোগানিং পড়ে দেবেন। কি বলছে এগুলো শুনে নিন আগে। উনি বললেন যে আমি নাকি, আস্তে ভাই আমার, আস্তে আস্তে। উনি বললেন আমি কি অমিত শাহজির দেওয়া সিকিউরিটি নিয়ে ঘুরছি, যদি সাহস থাকে ছেড়ে দিন, রাজ্য সরকার তাহলে দেবে। এটা বলেছে তো। শুনে জানটা একদম ঠান্ডা হয়ে গেল, তাই না? কত তার মানসিকতার কথা বলেছে। এই ধরনের রাজনীতিবিদ হওয়া দরকার, তাই না? আমিও চাই এই ধরনের পরিণত পরিপক্ক রাজনীতিবিদ পশ্চিমবাংলায় বেশি বেশি আসুক। কিন্তু অভিষেক বাবু জানা নাই অলরেডি নওশাদ সিদ্দিকী তিনবার তার পিসিমণি তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীকে তার নিরাপত্তার জন্য 3বার চিঠি করেছে, নিরাপত্তা রক্ষী দেয়নি। তারপরে আমি অমিত শাহজিকে চিঠি করলাম যে পশ্চিমবাংলায় বিরোধী দলের যারা বিধায়ক আছে সবাইকে আপনি সিকিউরিটি দিয়ে রেখেছেন, আমিও তো বিরোধী দলের বিধায়ক, আমি কি দোষ করলাম? আমার উপর এই ধরনের প্রাণঘাতী হামলা চলছে, আমাকে নিরাপত্তা রক্ষী দেওয়া হোক। তাও অমিত শাহ আমার কথাই সাড়া দিল না। যাহাই দিদি তাহাই দাদা। পিছিয়ে বর্গের কথা বলছি, পিছিয়ে বর্গের দলিত আদিবাসী হিন্দু মুসলমানের অধিকারের কথা বলছি। স্বাভাবিকভাবে অমিত শাহজি হোক আর মোদিজি হোক আর মমতা দিদি হোক, সবার তো মুখটা একটু আমার প্রতি গুমড়ে থাকবে, এটা স্বাভাবিক। তারা আমাকে দিল না। অমিত শাহজিকে চিঠি করলাম, দিল না। মমতা ব্যানার্জিকে 3বার চিঠি করেছি, দেয়নি। তারপরে আমি স্পিকার স্যারকে চিঠি করলাম, আমি যার কাস্টেডিয়ান, আমি যার আন্ডারে আছি, যিনি আমার কাস্টেডিয়ান, তাকে বললাম যে ন্যূনতম বিধায়ক হলে যেই সিকিউরিটিটা পাওয়া যায় সেটা অন্তত আমাকে দেওয়া হোক। তাও মমতা ব্যানার্জি, এই অভিষেক ব্যানার্জির পিসিমণি, আপনাদের জানিয়ে রাখি, মিষ্টি মিষ্টি কথা বলে সরল ধর্মপ্রাণ মুসলমান দলিত আদিবাসীর কাছ থেকে দীর্ঘদিন এরা ভোট লুট করেছে। নওশাদ মার্কেটে আসার পরে এদের ভোট লুট বন্ধ হয়ে যাচ্ছে, এদের এই জন্য তারা চাপে পড়ে যাচ্ছে। নওশাদের বক্তব্য, ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে থাকবেন না, ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে থাকবেন না। আপনার অধিকারের নিরিখে ভোট চান। আপনি দলিত, আপনি আদিবাসী, আপনি হিন্দু, আপনি মুসলমান, আপনি ওবিসি, আপনি খ্রিস্টান, আপনি ছাত্র, আপনি যুবক, আপনি কৃষক, আপনি শ্রমিক, আপনি সরকারি কর্মচারী, আপনি প্যারা টিচার, আপনার যে সংবিধান প্রদত্ত অধিকার আছে সেইগুলো চান, তার জন্য আওয়াজ তুলুন। বারবার কথা বলেছি। তাই আমার সাথে যুক্তি তর্কে পেরে উঠতে পারছে না বলে আমার সম্পর্কে মিথ্যাচার করছে। কিন্তু মিথ্যাচারেরটা ধপের চপটা আমার দেগঙ্গার ভাইরা মায়েরা খাবে কি মনে হয়?
এই অভিষেক বাবু ঢপের চপ আমরা খাবো। তারপর আমি জবাব দিয়ে যাচ্ছি, আমি 3 বার মমতা ব্যানার্জিকে চিঠি করেছি, একবার স্পিকার স্যার আর একবার স্বরাষ্ট্র সেন্ট্রাল হোম মিনিস্ট্রিকে করেছি, কেউ আমার ডাকে সাড়া দেয়নি। কিন্তু আমি তো চুপ থাকার ছেলে নয়, সোজা আঙুলে না ঘি উঠলে কি করতে হয় আঙুল, আমি সেই ছেলে। পেনের খোঁচা দিতে একটু বেশি পছন্দ করি। আস্তে আস্তে তো আমাকে দুটো বোন দুটো পেনও গিফট করেছে, দেখো সব ছেড়ে এসেছি, পেন আমি ছাড়িনি, আমি পকেটে ভরে নিয়েছি, বুঝতে পেরেছো আমি এই ছেলে। তো 5 টাকার পেনের খোঁচা খুব ভালো লাগে আমাকে দিতে, আমি 5 টাকার পেনের খোঁচায় আইনি লড়াইয়ে গেলাম, কলকাতা হাইকোর্টে গেলাম, আমি যত কটা চিঠি যেখানে যেখানে করেছি সেখানে সেখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কলকাতা হাইকোর্ট সিআইএসএফকে নির্দেশ দিল, ইমিডিয়েট একটা টাইম বাউন্ড করে দিল, এর মধ্যে নওশাদ সিদ্দিকীর কি থ্রেড আছে, থ্রেডের বিশেষে একে নিরাপত্তা রক্ষী দেওয়া হোক। এবার বলুন আমি অপরাধ করেছি না আমি নাই পথে আমার অধিকার আমি বুঝে নিয়েছি? এই বলুন, আমি লড়াই করে আমি আমার অধিকার বুঝে নেব না? তো এই অধিকার বুঝে নিয়েতে অনেকের অসুবিধা হচ্ছে। কি বলছে যে রাজ্য অমিত শাহর পুলিশ ছেড়ে দিক, আমরা দিয়ে দেবো। আমি তাহলে একটু জানতে চাই অভিষেক বাবুকে, যে অভিষেক বাবু আপনি যখন দিল্লি এয়ারপোর্টে নামেন, সিআইএসএফ আপনাকে স্কট করে মেন দরজা অবধি ছেড়ে দেয়, সেটাও সিআইএসএফ, এরাও সিআইএসএফ, ও আপনাকে এয়ারপোর্ট থেকে ফ্লাইট থেকে মেন গেট পর্যন্ত অমিত শাহর পুলিশ ছেড়ে দিলে কোনো অসুবিধা হয় না। আর নওশাদ সিদ্দিকী মামলা করে সিআইএসএফ নিলে আপনারা তো বুক ফাটে কেন, জানবো না আমরা? অ্যাকচুয়ালি অভিষেক বাবুর বুক ফাটেনি, এখানে যিনি আছেন তিনার হয়ে একটু ওকালতি উনি করেছেন, এই জন্যই যে দেখছে দেগঙ্গা বেরিয়ে গিয়েছে হাত থেকে, যদি একটু মানুষকে ভুল বুঝিয়ে কিছু ভোট ফিরিয়ে আনতে পারি, অতটি সহজ নয়। এটা 2021 নয়, এটা 2026। 2021-এ অনেক কটা ইকুয়েশন ছিল, তখন সিংহ চিহ্ন দাঁড় করিয়ে দিয়ে কনফিউজ ক্রিয়েট করে দিয়েছিল, ওই জন্য আমরা এই সিটটাতে লস করেছিলাম, অস্বীকার করার জায়গা নয়। অনেক কটা ইকুয়েশনের মধ্যে একটা ইকুয়েশন ছিল, আর একটা কি ছিল, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, এই গল্প শুনিয়েছিল। এই নির্বাচনে আর বাইনারি তৈরি করতে পারছে না। আর এইবারে একটা বড় বৈশিষ্ট্য আছে, একজন বর্ষিয়ান নেতাকে আমরা প্রার্থী করেছি। গতবারেরটাও ভালো ছিল, কিন্তু এটা বর্ষিয়ান একজন পরিপক্ক রাজনীতিবিদ, কোথায় কোথায় কোন সুইচে কি কাজ করতে হবে, কোন কাঁটা কিভাবে তুলতে হবে, কোন নেট কোন কাঁচিতে কাটতে হবে, কোন জায়গায় লিকোপ্লাস দিতে হবে, সব ভালো করে জেনে বসে আছে। সুতরাং আর ঘোগ নাই, সেই জন্য আপনাদেরকে একটু ভুল বুঝাতে চাইছে। আমি আপনাদের বলি, আপনাদের জেনে রাখা দরকার, আমার জানার মধ্যে যদি ভুল হয়, আশা করছি অভিষেক বাবু পরের বক্তব্যে আমার ভুলটা শুধরে দেবে। এডুকেশন হ্যাজ নো এন্ড, শিক্ষার কোনো শেষ নাই। আমার জানার গাড়িতে ভুল থাকতে পারে, যদি থাকে অভিষেক বাবু পরের বক্তব্যে কি করবে, আমার ভুলটা শুধরে দেবে। কি, দিল্লি এয়ারপোর্ট থেকে বার হলেন, পার্লামেন্ট গেলেন, আপনার বাসভবনে গেলেন, আপনার নিরাপত্তাটা কে দেয়? বাংলার পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশ, না ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ দেয়? কে দেয়? দিল্লি পুলিশ দেয়। দিল্লি পুলিশ কার আন্ডারে? সিআইএসএফ যার আন্ডারে, দিল্লি পুলিশও তার আন্ডারের, তথা অমিত শাহজির আন্ডারে। দিল্লিতে গিয়ে আপনি দিল্লি পুলিশের নিরাপত্তা নেবেন, তখন কোনো অসুবিধা নাই, তখন খুব ভালো লাগে। আর নওশাদ সিদ্দিকীর ওপরে প্রাণঘাতী হামলা আপনারা চালাচ্ছেন, তাহলে সেখানে নওশাদ সিদ্দিকী আর লড়াই করে, আইনি লড়াই করে নিরাপত্তা রক্ষী দিলে এত কেন অসুবিধা হয় আপনাদের? এই প্রশ্ন করবেন না? তাহলে ক্লিয়ার মেসেজ ক্লিয়ার তো? তাহলে কেউ যদি বলে অমিত শাহজির পুলিশ ছেড়ে দিতে, বা কেন অমিত শাহজির পুলিশ নিয়ে ঘুরছে, উত্তর দিতে পারবেন? এরপরে একটা প্রশ্ন থাকছে, উনি বলেছেন অমিত শাহজির পুলিশ কি ছেড়ে দেওয়ার কথা। হ্যাঁ, আমি অমিত শাহজির পুলিশ তো নয়, এটা দেশের পুলিশ। কি, এটা দেশের পুলিশ, দেশের ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ আর্মস ফোর্সেসের মধ্যে এর একজন। তাই এটা দেশের ফোর্স। তারপরেও বলছি, আপনি বলুন, আর এরপর থেকে যখন দিল্লি যাবেন, এয়ারপোর্টে ফ্লাইট থেকে নেবে, পার্লামেন্ট হাউস বলুন,
আর আপনার বাসভবন বলুন বা আপনি যেখানে থাকেন সেইখান পর্যন্ত আপনি কথা দেন দিল্লি পুলিশকে নেবেন না, আমিও কথা দিচ্ছি বিনা সিকিউরিটিতে আমিও ঘুরবো। কি বলছি বুঝে আসছে? উনি দিল্লিতে গিয়ে অমিত শাহর পুলিশ নেবে, সেখানে অসুবিধা নাই। আর নওশাদ এখানে মামলা করে দেশের পুলিশ নেবে, ওনার ওই জন্য বুক ফেটে যায়। কি বলছি বুঝে আসছে? এগুলো আপনাকে মাইন্ডকে ডাইভার্ট করতে চাইছে। আমরা মাইন্ড সেট আপ করে নিয়েছি তো। ইভিএম মেশিনের ক নম্বরে? আবার দেখান তো আপনারা দুটো হাত তুলে 7 নম্বর কেমন করে? 7 নম্বর তো মা ইভিএম মেশিনের মাইন্ড সেট আপ হয়ে গেছে। এতটাও বলে যাচ্ছি, গুন্ডা মাস্তান লাগিয়ে ভাবছে ভোট লুট করবে না, ও দিন গুজার গিয়া, ও দিন গুজার গিয়া। একটা ভোট চুরি হবে না। আর যে ভোট চুরি করতে আসবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার চুরিটা বন্ধ আমরা করব। আমি শুনছিলাম, সত্য মিথ্যা জানি না, ফেসবুকে একটা পোস্ট দেখেছি, পোস্টটা নিয়ে আলোচনা করব। আমি কিন্তু তথ্য ছাড়া কথা বলি না, আপনারা জানেন। ঝোঁকে এসে গেল বলে বলছি, আপনারা যদি বলতে পারেন বলবো, এটা আমার দোষ নয়, দোষ হলে আপনাদের হবে। একজন ফেসবুকে লিখেছে 16 কোটি টাকা দিয়ে যিনি প্রার্থী হন তিনি ভোটে জিতলে কিভাবে শোষণ করবে। বুঝে আসছে কার কথা বলছে? তাহলে উনি যদি 16 কোটি টাকা শুধু প্রার্থী হওয়ার জন্য দেন, জিতার জন্য আরও 16 কোটি টাকা খরচ করবে নিশ্চিতভাবে। 32 কোটি টাকা যদি খরচ করে, 10 টাইমস যদি লাভ করে 320 কোটি টাকা তুলবে। ব্যবসায়ী, ব্যবসায়ী তো নাকি ভাই? এবার কেমন বৈধ ব্যবসা অবৈধ ব্যবসা আমি জানি না ভাই, ও আইন জানে, কিন্তু ব্যবসায়ী তো। তা 10 টাইমস যদি লাভ তৈরি করতে চায় 320 কোটি টাকা কোথা থেকে আসবে বলুন? আপনার আমার কাছ থেকে তুলবে। কিভাবে তুলবে? আপনার এলাকার ঢালাই রাস্তা 8 ফুটের 6 ফুট করে দেবে, বালি পাথর সিমেন্ট ভাগ কমিয়ে দেবে, আর 6 ইঞ্চি গেজ 4 ইঞ্চি গেজ করে দেবে। ক্ষতি আপনার হবে। তাই আপনাদের বলবো, বাড়ি দেওয়ার লোভ দেখাবে, যা দেবে টাকা পয়সা জামা কাপড় যা দেবে সব নিয়ে নেবেন, নিয়ে নেন, ছাড়বেন না। মাথায় থাকবে, ছাড়াছাড়ির কোনো জায়গা নাই। যা পাবেন সব নিয়ে নেবেন। ভোটটা ইভিএম মেশিনের 29 তারিখ সকালে গিয়ে চুপচাপ খামে ছাপ দিয়ে দেবেন। শুধু এটা নয়, লোক এখন ওনাকে ভাড়া করতে হচ্ছে। আমার কাছে খবর আছে 500 টাকায় আর কেউ ভাড়া কাটতে চাইছে না। তা আপনাদেরও বলছি, যদি 1000 টাকার অফার আসে ছাড়বেন না, চক্কর মেরে দেবেন ভোটটা। আরে আমি আমার কথা বলছি, ভাঙড়ের কথা, ভাঙড়ের কথা। ও আমার ছেলেদের মানে শুভাকাঙ্ক্ষী নিয়ে গেছে, অমুক সাহেবের বক্তব্য চলছে, আস্তে আস্তে বাবু বসো, অমুক সাহেবের বক্তব্য চলছে, ও মোবাইলের ডিসপ্লে খুলে অন্যকে ভিডিও দেখাচ্ছে, তার ডিপিতে আমার ছবি লাগানো আছে। ওই বলেছি ছাড়বে না। 300 টাকা যদি রোজের বদলে 500 টাকা পাও 2 ঘন্টার জন্য, কেন ছাড়বে? আমি বলছি অফার গ্রহণ করে নাও, ভোটটা কিন্তু আমাকে দিতে হবে খাম চিহ্নকে। তাই বন্ধুগণ, আমি আপনাদের বলবো একটা কথা, যে আগামী 5 বছর দেগঙ্গার ভালো থাকা শুধু নয়, রাজ্যের মানুষের হয়ে লড়াই করার জন্য, নওশাদ সিদ্দিকীর পাশে সাথ দেওয়ার জন্য, নওশাদ সিদ্দিকীর সুরে সুর মিলিয়ে আইনের সবার মধ্যে গিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ যে বিলগুলো নিয়ে আসছে মানুষের বিপক্ষে যাচ্ছে। যেমন আপনার ওয়াকফ সংশোধনী আইন থেকে শুরু করে বিভিন্ন আইন, ফরেস্ট রাইট অ্যাক্টকে অ্যামেন্ডমেন্ট করে যেভাবে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, তার বিরুদ্ধে লড়াই করার জন্য আমার পাশে একজনকে সাথে দেবেন তো নাকি? দেবেন তো নাকি? আগের দিনে হিসাব দিয়েছিলাম 1 লাখ পার। আমি এটা বলবো না, এখানে ভিড়টা। আমি আজকে দেগঙ্গা থেকে, দেগঙ্গার ও মাথা থেকে বেড়াচ্ছা শুরু করলাম। কোথা থেকে? যেখান থেকে আমি শুরু করেছি, জায়গাটার নাম বলার একবার, ওখান থেকে আমি এই পর্যন্ত আসার আগে অন্তত রাস্তায় কম করে বলছি 10 থেকে 15,000 মা বোন বাপ ভাই দাঁড়িয়েছিল বিভিন্ন জায়গায় আমাকে স্বাগত জানানোর জন্য। কার খেয়ে দিয়ে ভাই কাজ আছে, সন্ধ্যেবেলা কাজ ছেড়ে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবে, ভাইজান আসছে তাকে একটু ফুল দেবো, নিশ্চিতভাবে সে ভোটটা দেবে বলেই তো দাঁড়িয়ে আছে। ওই দিনকে 1 লাখ বলেছিলাম ভোট পাচ্ছি,
এই 15,000, 1,15,000 এমনি হয়ে গেল। আর এটা অ্যাড করে নেন, 1.5 লাখ পারতো, 1.5 লাখ পারতো। তা গল্প শেষ তো, গল্প শেষ করে দিয়েছে, খেল খতম করে দিয়েছে আমাদের মফিজুল সাহেব। এবার আপনাদের শুধু কাজ হবে 29 তারিখ সকাল সকাল গিয়ে ইভিএম মেশিনের 7 নম্বর বোতামটা টিপবেন, আপনাদের কাজ হবে। তারপরে ওর বলে নাকি গণনা কেন্দ্রে বুঝে নেব। সেই গণনা কেন্দ্রে কিভাবে কি করতে হয় সেটা আমরা 2021 নয় 2026 আবারও বলছি, আমরা বুঝে নেব। আগামী দিনে এটাও বলে রাখছি, 4 তারিখে মিলিয়ে নেবেন পশ্চিমবাংলায় আইএসএফ বামপন্থীরা সরকার তৈরি করছে। যা মেজাজ মানুষের, আমি মালদায় গিয়েছিলাম, মোতাবাড়ি সুজাপুর শুধু নয়, ইংলিশ বাজারে একটা প্রোগ্রামে, একটা ওয়ার্ডের প্রোগ্রামে পৌরসভার, ওখানে গিয়ে যে প্রোগ্রামে আমি লোক সমাগম দেখলাম, একজন বলছে আমি 30-35 বছর রাজনীতি করছি, এত লোক কোনোদিন দেখিনি। মায়েরা আর 5 মিনিট বক্তব্য দেবো, কারো অসুবিধা আছে? মায়েরা তাহলে রাজি আছেন তো নাকি? লক্ষ্মীর ভান্ডার দিয়ে আটকাতে পারবে না। চাই মায়ের ছেলের চাকরি, লক্ষ্মীর ভান্ডার নয়, চাই মায়ের মেয়ের চাকরি এবং স্বচ্ছতার সাথে চাকরি। চাকরির জন্য 15 লাখ ঘুষ লাখ চলবে না, তাই তো নাকি মা? তাই নতুন সূর্য উদয় হবে, যেখানে বাম আইএসএফ সরকারে থাকবে, চাকরি কোনো বিক্রি হবে না। ওই 330 টাকা বা 550 টাকায় ফর্ম ফিল আপ করেই চাকরি হবে। এবার একটু ফ্ল্যাশিং হোক মোবাইলে। চলো চলো মায়েরা, মোবাইলে লাইটটা জ্বালিয়ে দাও, শেষ করে দিলাম। চলো, মনে আছে তো নাকি ওয়াকাফের জন্য কি বলেছিল?